আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 18 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। যারার জ্ঞান ফিরেছে, তবে মাথাটা ভার হয়ে আছে ভীষণ। ইস্তস্ত এক হাতে মাথার উপর পাশ চেপে ধরল মেয়েটা। আস্তে ধীরে উঠে বসে বুঝে চোখে চাইল নিজের দিকে। অমনি ধূপ করে উঠল ওর বুকের ভেতর। সকালে যে সোয়েটারটার জিন্স পরেছিল সেগুলো উধাও, তার বদলে বাসায় পরা পায়জামা, ঢিলে ঢালা টি শার্ট। তড়িৎ ঘরের চারপাশে তাকালো ও। পরিচিত সব জিনিসপত্র দেখে বুঝলো রুমটা আয়ানের, কিন্তু সে কি করে এলো এখানে, আর কাপড়ই বা কে বদলালো ওর। তখনই দরজায় এসে দাঁড়ালো অফিসার। ডোর ফ্রেমে হেলান দিয়ে বুকে হাত গুজলো। ফুলে পেপে থাকা বাইসেপসে আজ আর ইউনিফর্মের ভিতর নেই, শুধু একটা গ্রে রঙা ট্রাউজার আর হাতটা কাটা কালো গেঞ্জি বাদে সমস্ত শরীর উন্মুক্ত। ঢুক গিল যারা, মুখ কঠিন করে শুধলো, আমি এখানে কি করে এলাম, আর আমার কাপড় কে বদলালো। ভুজোরা মাঝে গভীর ফাঁস পড়লো আয়ানের। অবাক হয়ে শুধলো, তোমার সত্যি কিছু মন নেই বাটারফ্লাই? মেয়েটা মাথা নাড়ে দুপাশে, শোষকি মুখে কোনো মতে আওড়ালো, কি মনে থাকবে আমার? কি করছেন আপনি আমার সাথে? ইস্তস্ত পা বাড়ায় অফিসার। বুকে হাত বেঁধে এসে দাঁড়ালো যারার কাছে। পুরো উষ্টপুটে প্রহণ্ড ঢেলে চাইল মেয়েটার মুখের দিকে। পরপর সেই নজর মুখ থেকে নেমে আসে গলায়, কিন্তু গলা থেকে আরেকটু নিচে নামার আগে হাত জোড়া ক্রস বুকের সামনে আনলো যারা। বড় বড় চোখে তাকিয়ে বলল, আপনাকে দ্বিতীয়বার ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল প্রথম দিনে অন্য বাসা খুঁজে বের করা। এটা একটা মেয়ের অচেতন অবস্থায় সুযোগ নিলেন আপনি। আয়ান থমকায়, মুখে দুষ্টুমি ভাবটা উধাও ওর। বাটারফ্লাইয়ের কিছু মনে থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওকে যে বুঝতে হবে মেয়েটার। লেটস মি এক্সপ্লেন, বা কথাটা শেষ করতে পারলো না অফিসার। তার আগে সোজোর এক থাপ্পড় এসে পড়লো গালে। আক্রোশের কাপে যারা চোর দিয়েও যেন শান্ত হতে পারলো না ও। নিজের রুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতেই বাসার কলিং বেল বাজে হলো ওদের। আয়নের নড়বড় শক্তি নেই, থমের দাঁড়িয়ে আছে এক জায়গায়। অগত্য ফুসতে ফুসতে যারা গিয়ে দরজায় খুললো। বাড়িওয়ালি এসেছে। মেয়েটাকে দেখে প্রশস্ত হাসলো মহিলা। সুপের বাটি এগিয়ে দিয়ে পশ্চিমা ভাষায় বললেন, তখন তাড়াহুড়ো করে তো শুধু তোমার কাপটা বদলে দিয়েছে চলে গেছিলা, তাই এখন চুপ চুপ বানিয়ে আনলাম তোমার জন্য। মাথা ব্যথা করছে না? এটা খেয়ে দেখে একদম সেরে যাবে। যারা যেন বুঝতে পারলো না কথাগুলো, ঘরের মধ্যে সুপের বাটিটা নিল বাড়িওয়ালির হাত থেকে। পরপর শুধুলো ইংরেজিতে, আমার কাপড় আপনি বদলে দিয়েছিলেন? হ্যাঁ, তো তুমি তো বমি টুমি করে হুঁশ হারিয়ে পড়েছিলে আয়নের কাঁধে। পরেই না ছেলেটা আমাকে বাসা থেকে ধরে নিয়ে এলো তোমার কাপড় বদলে কাপড় পরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, স্যুপটা কিন্তু খেয়ে নিয়ে মনে করে। মহিলা অপেক্ষা না করে ওকে দোলা চলে ফেলে বা বাড়ায় নিজের বাসার দিকে। যারা স্তব্ধ। ধীরে ধীরে মনে পড়ে সবটা ওর। ও যে নিজের করে প্রথমে চুমু খেয়েছিল আয়ানকে, বমিও করেছে মানুষটার গায়ে, এখন আবার থাপ্পড় মেরে এসেছে। এবার কি করে সামনে যাবে অফিসারের? ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ালো আরশি। দরজা হালকা ভিড়ানো দেখে থমকায় মেয়েটা। উকি দিয়ে ভিতরে পরিস্থিতি বোঝার আগেই ভেসে আসে যাদের রাজভারী কণ্ঠ। এত দেরি হলো কেন আসতে? ঢোক গিল ও। গলা ভিজিয়ে খামচে ধরলো শাড়ির দুপাশ। পরপর দরজা ঠেলে সামনে চাইলো, আটকে উঠল অস্তস্ত আত্মা। জাম্বুবান পিছন ঘুরে দাঁড়িয়ে। চৌরা ফিটে শুধু নামগন্ধ নেই, শার্ট খুলে ফেলেছে বহু আগেই। এভাবে প্রফেসর তো ওই একবারে দেখেছিল মেয়েটা সেসব জোরের সময়। আবেগী ভাবনার মধ্যে ফিরে চাই শেহজাদ। প্যান্টের পকেটে হাত ভরে এগিয়ে আসে কিশোরীর সামনে। ওই রহস্য ঘেরা নীল চোখে চোখাচোখি হতে চোখ নামিয়ে ফেললো মেয়েটা। কোনটার ভিড় ঠেলে তাকালো মেঝেতে। প্রফেসরের নিকটে আনন, কিন্তু হুট করে কামনার পিঠটা হাত থেকে নিজে গিয়ে থামলো আরশির কোমরে। একটানে মেয়েটাকে মেশালো উদম বুকের সাথে। হাঁসপাস করে উঠল আরশি, কোমর বেঁকে এনে কাতকুতো এড়াতে। রাঙা গালে বিড়বিড় করে বলল, কাকে বললো আন্টি এর পাঠাতে? এমন আজগর মতো পরিচয় ধরলো পেটানো যায়? পাকা হাসলো শেহজাদ। পাতলা কানে ডতি ঠোঁট ছুঁয়ে ওড়ালো, তাহলে কে বলেছিল এত সুন্দর করে সাজতে? আর এখন পেঁচিয়ে ধরলে আমার দোষ? ধরার শব্দ বাড়ল মেয়েটার পক্ষে। ছোট ফুটে বের হতে চাইলো প্রফেসর হাত সরিয়ে, কিন্তু অমন শক্তপোক্ত হাত সরানোর দূর। নাড়াতেই পারল না আরশি। উপায় না পেয়ে বহর বড়ালো, আপনি না চেঞ্জ করবেন? আমি কাপড় বের করে দেই, টলিতে আছে সব। সে যাদের আধজোড়া গলায় নেমেছে মেয়েটার, সেভাবেই বলল, কাপড় পরা মুড নেই এখন। শিউর উঠল আরশি। মানুষটার প্রতি স্পর্শে শাড়ির দুপাশ যেন আরও জোরে জোরে খামচে ধরল মুষ্টিবদ্ধ হাতে। নখ গেতে গেল তালুতে। কম্পিত স্বরে অস্পষ্টই শুধলো, তাহলে কেন ডেকেছেন আমায় এখানে? একটা ফিউচার শেহজাদ মেবি আরশির জন্য। কেঁপে উঠল মেয়েটা। থামলো প্রফেসর। গলার খাঁজ থেকে মুখ তুলল মনস্থ গতিতে। নীল চোখে তাকিয়ে দেখলো দাগ হওয়ার জায়গাটা। কাঁপছো কেন এভাবে? আরশি ঠোঁট টিপল রাগে। কাঁপলো কেন এটাও জানতে হবে ওনাকে। আনোর মুখে দাঁতে দাঁত পিষল মেয়েটা। বিড়বিড় করে বলল, আপনি যে পরিমাণে গোমরামুখ, তাহলে আপনার ফিউচার শেহজাদ কী পরিমাণে গোমরামুখ হবে সেই ভেবে হাঁপাচ্ছি।
না মানে ফিউচার শেহজাদ যদি গুমরামুখ হয় তাহলে ফিউচার আরশিও কি তার মায়ের মতো শব্দ করে বিড়বিড় করবে? প্রফেসরের চোখে নিখুঁত কৌতূহল নিষ্টাষ্ট কামড়ে প্রশ্নটা করতেই মুখ তুলল আরশি। টান টান কপালে ভাঁজ পড়ল ওর। ওখান নাকটা ফুসে উঠল রাগে। প্রতিবাদে কিছু বলতে গিয়ে ঠোঁট টিপে আটকালো নিজেকে। নেহা তো ভালো মানুষ দেখে ঝগড়াঝাটি করে না, তাই বলে কথায় কথায় এভাবে খোঁচা মারবে লোকটা? হুট করে নিচতলা থেকে গলা শোনা গেল মেহমেদ হাসানের। শেহজাদকে ডাকছেন উনি। ছেলে বাড়ির লোকেরা সব চলে এসেছে যে। মানুষটার খেয়াল সেদিকে ঘুরতেই সুযোগ বুঝে কোমর থেকে হাত সরিয়ে ফেলল আরশি। ক্রিস্তো পা জ্বালিয়ে রুম থেকে বের হতেই যাবে তখনই ডাক দিল শেহজাদ। পিছন থেকে বলে উঠল, কোনটা পরব বলে দিয়ে যাবে না? আরশি থমকালো। অনিচ্ছা সত্ত্বেও ফিরে চাইল চৌরা হেসে, কিন্তু অমন প্রকাণ্ড গতির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মুহূর্তেই বাম হাতটা চলে গেল চোখের উপর। সবাই তো এক জিনিসই পরবে, আপনি বরং ইউনিক কিছু ট্রাই করুন। প্রফেসর ধরতে পারল না বোধহয় কথাগুলো। ভুবেকে এলো তার। অবাক স্বরে জিজ্ঞেস করলো, ইউনিক কিছু ট্রাই করবো মানে? ফের আনমনে আবরল আরশি। চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মুড নেই কাপড় চোপড় পরার, তাহলে এভাবে চলে আসুন না নিচে। আপনাকে অমন অ্যাপ শ্যাপ বের করে নামতে দেখলে অমি আপু যদি খুশি অ্যাটাক ফ্যাটাক করে সেখানে উপরে চলে যায়, তাহলে আমার আর কষ্ট করে তাকে উপরে পাঠাতে হবে না। সে যাদের অবিচল ঠোঁটের গতি পাল্টায়, বেঁকে আসে এক পাশে। আরশি থমকায়, এই রে, এটা শুনে ফেললো জাম্বুবান। এমিলিয়া না হওয়া মার্ডার মিষ্টি ফাঁস হয়ে যাবে নাকি? ভয়ে জিভে ঠোঁট ভেজালো ও হোর বোড়ালো বড্ড অগুছালো ভাবে। ওপরে চলে যাবে মানে রুট ফল্টে চলে যাবে আর কি। আলাদা করে কথা বলতে হবে না জামাইবাবুর সাথে, ওইটা বলছিলাম। আসি। হ্যাঁ, আন্টি মনে হয় ডাকছে আমাকে। মেয়েটা অপেক্ষা করে না। দুহাতে শাড়ির দুপাশ খামছে ধূপধাপ নেমে যায় সিঁড়ি মেয়ে। কিশোরী প্রস্থান পায়ে এক দৃষ্টিতে তাকিয়ে প্রফেসর। আরশিকে ধরে আটকে রাখার সুযোগ থাকলেও এগোতো না। উদম গায়ে প্যান্টের পকেটে হাত গুজে পরপর থুতনিতে গলায় ঠিকে নিঃশব্দে হেসে আওড়ায়। খরগোশের মা, তার মানে আসলে জেলাস। ইমপ্রেসিভ। গোটা রুম জুড়ে পায়াচারি করছে যারা। দাঁত দিয়ে নখ কামড়ে শুধু ভাবছে কিভাবে একটা সরি বলা যায় আয়নকে। না, সরি বললে তো কম হয়ে যাবে। ওরকম একটা চোর ওর গালে এসে পড়লো, এখানে তো কেঁদে কেঁদে ফাঁসিয়ে দিত মেয়েটা। সেখানে এত বড় একটা মানুষ কিচ্ছুই বলল না। তখনই আয়ন বের হলো রুম থেকে, পুলিশের ইউনিফর্মে এক গাটা গোটা শরীর। তবে থতমত মুখে আজ আর কাউকে কি বলা তারা নেই। মাঝে মধ্যরাতে হুট করে বের হতে হয় ওকে। তখন ওর বাটারফ্লাইকে খুঁজে চোরা চোখে। মেয়েটাকে একবার না দেখলে কাজে মন বসে না। সব সময় কেন ডাকেন বের হওয়ার সময় এই প্রশ্ন এড়াতে বলে দরজা ভালো করে লক করে নিও। কিন্তু আজকে যেন ব্যতিক্রম ঘটলো এই রুটিনে। কিন্তু বুটের আওয়াজে টের পেতে যারা তড়িঘড়ি করে এসে দাঁড়ালো সামনে। অফিসার চোখ ফোনের স্ক্রিনে, হাত টলি। একতে গিয়ে থমকালো পা জোড়া। তবু তাকায় না মেয়েটার দিকে। যারা অনুতাপের পুরা মুখটা নোয়ালো। এক হাত দিয়ে অন্য হাতে কষলে সিন্ধুলে বলল, সরি। কোনো মতো গলা চিরে এটুকু বের হতেই মাথা তুলল আয়ান। পুবাকে শুধালো, ফর হোয়াট? কণ্ঠে রুক্ষতা। আস্তে করে জিজ্ঞেস করলেও ধপ করে উঠল মেয়েটার বুক। চোখের কোটা টলমলে হলো মুহূর্তেই। ধরে আসা গলায় শুধু আওড়ালো, আপনাকে ভুল বোঝানোর জন্য। অফিসার হাসলো অল্প। কোনো কিছু না বলে চলে যেতে নিলে ফের সামনে থেকে আটকালো যারা। মেঝেতে চেয়ে থেকে বলল, আজ বলবে না দরজা ভালো করে লক করে রাখতে? আয়নের বুটজোর থামে না। ফাঁস কাটিয়ে হাঁটা শুরু করলে হাতের তর্জনী মুঠোই করে আঁকড়ে ধরে মেয়েটা। আমার উপর এত কোনো রাগ করছেন? আমি তো বললাম যারা কথা শেষ করতে পারে না তার আগে ওই নরম মুঠোই থাকা খসখসে আঙুলটা সরিয়ে নেই অফিসার। দীর্ঘ এক শ্বাস ফেলে হাতে ঘড়িতে সময় দেখে বলল, তুমি বলছিলে না প্রথম দিনে তোমার জন্য বাসা খোঁজা উচিত ছিল? তোমাকে আর কষ্ট করে বাসা খুঁজতে হবে না। আমি চলে যাচ্ছি এতদিন তোমাকে বিরক্ত করার জন্য। আই এম সরি। প্রস্ত মুখের কথাগুলো তীরের মতো এসে লাগে মেয়েটার বুকে। মূর্তি বুনে দাঁড়িয়ে থাকে ও। অফিসার ব্যস্ত পা বাড়ায়। শব্দ করে দরজা খুলে বেরিয়ে যাওয়ার পর কিন্তু নড়তে পারে না শুধু যারা। পায়ের পাতা যেন আটকে আছে মেঝেতে। বুকের ভেতর ভেঙে চুরে যাচ্ছে। গলা কাটছাই দলা পাকানো কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। কাল থেকে বানর মশাই আর থাকবে না এই বাসায়। ওকে বাটারফ্লাই বলে আর ডাকবে না কেউ। ভাবতেই ডুকরে উঠল মেয়েটা। হাঁটু ভেঙে বসে পড়লো ফ্লোরে। তখনই বেল বাজে দরজায়। বেলের শব্দ শুনে চোখে মুছে উস্তে উঠে দাঁড়ালো দাঁড়া। ভেজা গেলে মলিন হাসলো। বানর মশাই তার বাটারফ্লাই একা চলে ফেলে যাবে এটা হয় বুঝি? অপেক্ষা করে না ওকে। দৌড়ে আসে দরজার কাছে। তাড়াহুড়া করে না দেখে খুলে ফেললো কাঠের ডোর। অমনি দপ করে জিভে যায় মুখের হাসিটাও স্পষ্ট সুরে আওড়ালো, কে আপনি? ছোটো ছোটো মুরিদ বাতি সেজেছে হাসান ভিলার ভেতরটায়। সাদা টাইলস মোড়ানো পুরো বাড়ি আজ অফিসিয়ালি কার্কেট ফুলে মিশেল। মেহমানদের সাথে আলাপ করছে মেহমেদ হাসান। এমিলিয়াকে বসানো হয়েছে ছেলের পাশে। তবু ওর চোখ জোড়া ঘুরে ফিরে যাচ্ছে দোতলার ঘরটায়। শেহজাদ নামার অপেক্ষায় ধীরে মন ফুলে গেছে আজ এঙ্গেলমেন্টার কার। পাশ থেকে বিষয়টা লক্ষ্য করলেও মরিয়ম বেগম। পিছন থেকে হেসে ঝুঁকে আসলেন এমিনিয়াল কানে কাছে। ভুলে যাস না মা, তুই কিন্তু কথা দিয়েছিলি আমাকে, যদি এত কষ্ট না পাই।
ঢুক গেল এমি। স্তস্য চোখ সরাতে উপর থেকে নেমে আসলো আরশি। এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। ভদ্রমহিলা আদ্রিয়ানের মা বাবার সাথে পরিচয় করিয়ে দেন ছেলের বউকে। এমিলিয়ার ভেতরটা পুড়েছে তখন। আরশির ওই হাসি হাসি মুখটা সহ্য করে না ওর। হুট করে আদের মা শুধু ওই পশ্চিমা ভাষায়, আপনার ছেলেকে তো দেখছি না, কোথায় সে? শেহজাদ তো মরিয়ম বেগমের কথা শেষ হওয়ার আগে রুম ছেড়ে বেরোল শেহজাদ। পরনে আরশির শাড়ি রঙের সাথে মেলানো শার্ট, চুলগুলো পরে আছে কপালের উপর। হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি ভেঙে নামে লম্বা চোরা মানুষটা। আরশি তপ দেখায় জাম্বুবানের এই রূপে আগে কখনো দেখিনি ও। এত স্নিগ্ধ কি শুধু ওর কাছেই লাগছে মানুষটাকে, নাকি সবার কাছেই লাগছে এমন? দু হাত চোখ ডোলে আরশি, ফের বড় বড় করে তাকানোর আগেই সামনে এসে দাঁড়ায় প্রফেসর। বউ নাচিয়ে কী হয়েছে জানতে চাইল। সজোরে দুপাশে মাথা নাড়ল মেয়েটা। মাথা খারাপ ও কে বলবে জাম্বুবান দেখতে সুন্দর? প্রেস্টিজ চলে যাবে না? শেহজাদকে দেখে উঠে আসে এমিলিয়ার হবু বর। নিজে থেকে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। পরিচয় দিতে ছোটো করে বলল আদি। অমনি কপালে ভাঁজ পড়ল আরশির। কেমন শোনা শোনা ঠেকলো না কণ্ঠটা, কিন্তু সে কি করে শুনবে এই লোকের কণ্ঠ? দেখলই তো প্রথমবার। প্রফেসর পকেটে এক হাত গুজে অন্য হাত বাড়ালো আদির দিকে শেহজাদ। লোকটার চোখ পর গিয়ে বসলো আরশির উপর। ফর্সা মুখে অল্প হাসলো, আওড়ালো পশ্চিমা ভাষায়। ইনি বুঝি আপনার ওয়াইফ? ভীষণ সুন্দর দেখতে। আই এম জাস্ট সে ইউ আর সো ড্যাম লাকি ব্রো। দ্বিতীয়বার কণ্ঠ শুনে খটাক লাগলো মেয়েটার। বারবার মনে হলো এই গলার স্বর আগে শুনেছে ও, শুধু কোথায় যেন শুনেছে এটাই মনে করতে পারলো না। একবার বলবে বিষয়টা জাম্বুবানকে। কিন্তু শেহজাদের দিকে চাইলেও দমে গেল ও। প্রফেসর ওই উষান ব্লু চোখ জোড়া বিশ্বস্ত কালো ছায়া, চেহারা স্পষ্ট রাগ, তবু যেন জোর করে ধরে রেখেছে ঠোঁটের হাসিটা। অমনি সব তালগোল পাকিয়ে গেল আরশি। ঢুক গিলে চুপ করে দাঁড়িয়ে রইল পাশে। মনে মনে ভাবলো একটু আগেই তো ঠিক ছিল, হঠাৎ করে মুখটা এমন হয়ে গেল কেন জাম্বুবানের? শেহজাদের উত্তর এলো না দেখে হু করে হেসে উঠল আদি। কাছে হাত রেখে ইংরেজিতে বলল, এ কি সিরিয়াস হয়ে গেলেন নাকি প্রফেসর? চিন্তা নেই, আপনার বউ চুরি করে নিয়ে যাব না। আদির কথায় বাকি হেসে উঠলেও নির্বিকার আনলে দাঁড়ালো শেহজাদ। বেদের দৃষ্টি যেন শিকারের উপরই। শুধুমাত্র ভদ্রতার খাতিরে কিছু বলতে পারলো না মুখে, নইলে এতক্ষণে পায়ে হেঁটে বাড়ি ফেরার মতো অবস্থান হয়তো থাকতো না এই লোকের। পরিস্থিতি সামলাতে আংটি বদলে তাকাতে দেন মেহমেদ হাসান। আদিকে বসানো এমিলিয়ান পাশে। অনুষ্ঠান শুরু হলো, স্বাভাবিক হয় না শেহজাদ। অমন গম্ভীর হয়ে থাকতে দেখে ঠোঁট শুরু হলো আরশির। সবাই কত আনন্দ করছে আর ওর জাম্বুবানকে দেখে। পরপর পায়ের আঙ্গুল ভর দিয়ে দাঁড়ালো মেয়েটা। প্রফেসরের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, আপনার কি ওয়াশরুম পেয়েছে? শেহজাদ পাশ ফিরে চাইতে ঘাবড়ে গেল আরশি। দাঁত বের করে বলল, না মানে মুখটা শক্ত করে রেখেছেন তো তাই ভাবলাম। মুহূর্তে ওর হাত চেপে ধরল প্রফেসর। কথা শেষ করার আগে টেনে নিয়ে লাগলো কোথাও একটা। মেয়েটা চোখ কোঠা ছাড়ায় বিরক্ত সুরে হিসিয়ে বলল, আরে মশাই, আমার তো আপনার মতো ওয়াশরুম পাইনি, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন এদিকে? আমার সামনে করবেন নাকি? আমি কিন্তু বমি করে দেবো বলছি। ইয়াক। চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই জানিয়ে যাবেন। গাইস, নতুন আরেকটি গল্প শুরু করতে চাচ্ছি, তো এই গল্পটির পাশাপাশি আরেকটি গল্প স্টার্ট করব। দুইটি গল্প আপনাদের রানিং দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।